আজকে আমরা শুরু করব ইউনিট 2 মানে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এতদিন পর্যন্ত আমরা পড়লাম স্থির তড়িৎ মানে যেখানে আধান স্থিরভাবে শান্ত অবস্থায় বসেছিল, কিন্তু এবার যদি আধান চলতে শুরু করে মানে মুভ করতে শুরু করে তাহলে কি হবে? তাহলে আমরা জানি সার্কিটে তৈরি হয় কারেন্ট মানে তড়িৎ। এখন এই যে বলছি আধান মুভ করছে, সেই মুভ করছে সেটা যদি স্থির বেগে মুভ করে তাহলে যে ব্রাঞ্চটি হয় সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা আছে তোমাদের বইয়ের ইউনিট 2 তে। আর এর আন্ডারে আছে তিনটে অধ্যায়, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, নেক্সট কারশফের সূত্রাবলী, আর থার্ড হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। তাহলে এটার ক্ষেত্রে কি বললাম, আধান একটি স্থির বেগে মুভ করে। এবার আধানের যে বেগ সেটা যদি সময়ের সাথে চেঞ্জ হয় মানে মান এবং ডিরেকশন সেটা যদি চেঞ্জ হতে থাকে তাহলে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র, যে সংক্রান্ত পড়াশোনা তোমাদের পরের ইউনিটে আছে মানে ইউনিট 3 তে আছে, যার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বক ক্ষেত্র। তাহলে আজকে আমরা পড়ব ইউনিট 2 এর মানে প্রবাহী তড়িতের আন্ডারে যে প্রথম চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। ওকে, তাহলে লেটস লার্ন ইট। দেখো আমরা কারেন্ট বা তড়িৎ সেটা কি সেটা আমরা অলরেডি ক্লাস 10 এ একটু পড়ে এসেছি। সেটা হচ্ছে কি, ধরো এটা একটা সার্কিট, যেটাতে এই সার্কিটে ধরো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স মানে রোধ আছে আর এখানে একটা ব্যাটারি যুক্ত আছে। এই সার্কিটে আমরা কি জানি, যেদিকে ইলেকট্রনের ফ্লো হয় তার বিপরীত দিকে কারেন্ট মানে তড়িতের ডিরেকশন তার উল্টো দিকে হয়। মানে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ মেরু, এটা যদি নেগেটিভ মেরু হয় তাহলে ইলেকট্রন ফ্লো করবে কোন দিকে, এই অংশ এই দিকে, এই দিকে ইলেকট্রনের ফ্লো হবে। তাহলে কারেন্ট যাবে কোন দিকে, এই দিকে। তাহলে হচ্ছে কি তড়িৎ আধান মানে এখানে ইলেকট্রন যেদিকে মুভ করছে যেদিকে ফ্লো করছে তার বিপরীত দিকে আমরা পাচ্ছি কারেন্ট বা তড়িৎ। তাহলে তড়িৎ বা কারেন্ট তার সংজ্ঞা কি হয়, তড়িতের সংজ্ঞা সেটা কি হয়, যে আমরা যদি ধরো কোন একটা পরিবাহী ধরলাম, এই ধরো একটা পরিবাহী, সেই পরিবাহীর যদি কোন একটা ক্ষেত্রফল যেটাকে বলা হয় কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া, সেই ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান ফ্লো করে তাকেই বলা হবে কি তড়িৎ প্রবাহ মানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে কি বললাম, এই ধরো এটা ধরো একটা পরিবাহী, তার এই যে এই অংশটা এটা ধরো একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশনের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান ফ্লো করবে তাকেই বলা হবে কি কারেন্ট। মানে এই যে পরিবাহীটা তার মধ্যে আমি একটা ক্রস সেকশন ধরে নিলাম, সেই ক্রস সেকশনের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান ক্রস করবে তাকেই বলা হবে তড়িৎ বা কারেন্ট। তাহলে আমরা এটা কি বলতে পারি, যে তড়িৎ আধানের প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। তড়িৎ আধানের প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। ওকে, তাহলে এই যে পরিবাহীটা নিলাম তার মধ্যে যদি আমি একটা ক্রস সেকশন যদি আমি ধরে নিই, সেই ক্রস সেকশনের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান ক্রস করছে তাকেই বলা হবে কারেন্ট বা তড়িৎ। মানে তড়িৎ আধানের প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। মানে আমি কি বলতে পারি, যদি কিউ পরিমাণ আধান টি সময়ে যদি কিউ পরিমাণ আধান এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে যায় তাহলে 1 সেকেন্ডে কত যাবে, কিউ বাই টি। তাহলে আমি কি লিখতে পারবো, আই সমান লিখতে পারবো কিউ বাই টি। তাহলে সূত্র হয়ে যাচ্ছে কি কারেন্টের আই সমান কিউ বাই টি। এখন এই যে বেগ বা ত্বরণ, গড় বেগ গড় ত্বরণ এসব পড়েছিলে, বা তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ এসবগুলি পড়েছিলে, সেরকম একইভাবে আমরা কারেন্টের ক্ষেত্রেও গড় তড়িৎ প্রবাহের যে সংজ্ঞা সেটা দিতে পারবো, বা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ কি সেটাও বলতে পারবো। এখন যদি আমি বলি গড় তড়িৎ প্রবাহ কি, গড় তড়িৎ প্রবাহ মানে সেটা কি হবে,
আমি ধরো এই যে ক্রস সেকশনটার কথা বলছি, এই পরিবাহীর যে ক্রস সেকশন সেটার কথা বলছি, সেই ক্রস সেকশনের মধ্যে দিয়ে একটা ডেল্টা টি সময় ডেল্টা কিউ পরিমাণ যদি আধান ফ্লো করে তাকে আমি কি বলবো? গড় তড়িৎ প্রবাহ। আমি একটা টাইম ইন্টারভাল ধরে নিলাম ডেল্টা টি। সেই ডেল্টা টি সময়ে এই ক্রস সেকশনটার মধ্য দিয়ে যে পরিমাণে তড়িৎ আধান ফ্লো করছে, ধরো ডেল্টা কিউ পরিমাণে তড়িৎ আধান ফ্লো করছে, তাহলে আমি কারেন্ট কি পাবো? সূত্র ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তাহলে গড় তড়িৎ প্রবাহের সূত্র কি পাবো? ডেল্টা কিউ বাই ডেল্টা টি। মানে একটা টাইম ইন্টারভালে মানে একটা সময় ধরে ডেল্টা কিউ পরিমাণ তড়িৎ যদি এই ক্রস সেকশনটার মধ্য দিয়ে ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে কারেন্টের সংখ্যা আমি কি লিখতে পারবো? মানে কারেন্টের যে সূত্রটা কি পাবো? I ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এখন যদি নেক্সট কি বললাম? তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ কি পাবো? তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মানে এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমে, কোন একটা পার্টিকুলার টাইমে, যে কোনো একটা ইনস্ট্যান্টে, যে কোনো একটা মোমেন্টে, সেই মোমেন্টে আমি কি পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে সেক্ষেত্রে মানে হচ্ছে খুব একটা স্মল টাইম ইন্টারভ্যালে, খুব ছোট্ট একটা সময়ে, সেক্ষেত্রে I ইকুয়াল টু আমি তাহলে কি লিখতে পারবো? dq বাই dt। ওকে, তাহলে আমি সূত্র পেয়ে যাচ্ছি কি? তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো? খুব ক্ষুদ্র একটি সময়ে ডেল টি, এই সময়ে কি পরিমাণে তড়িৎ, কি পরিমাণে আধান প্রবাহিত হচ্ছে, আধানের ফ্লো হচ্ছে, সেটাকে বলবো তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে সেক্ষেত্রে সূত্র কি পেয়ে যাব? I ইকুয়াল টু dq বাই dt। ওকে, তাহলে দেখো তো যে তড়িৎ প্রবাহ, তার আমি কি পাবো? ইউনিট কি পাবো? এই সূত্র, যে কোনো একটা সূত্র থেকে পেয়ে যাব। কারেন্টের যে ইউনিট, এখানে লিখি, ইউনিট কি পাবো? দেখো চার্জ সূত্র কি? তার সূত্র হচ্ছে কুলম্ব। আর টি, তার সূত্র কি? তার ইউনিট কি? সেকেন্ড। তাহলে আমি পেয়ে যাচ্ছি কুলম্ব পার সেকেন্ড। ওকে, তাহলে একে একবারে লেখা হয় কি? অ্যাম্পিয়ার, যেটাকে ক্যাপিটাল A দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? কারেন্ট, তার ইউনিট পেয়ে যাচ্ছি অ্যাম্পিয়ার। ওকে, এরপর যদি বলা হয় এই যে কারেন্ট, সেটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? দেখো তো কারেন্ট আমি কি বলছি? একটা কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমি পাচ্ছি কারেন্টের ডিরেকশন। তাহলে কি আমি ডিরেকশন পাচ্ছি, তাহলে কি কারেন্ট ভেক্টর রাশি? না, কারেন্ট ভেক্টর রাশি না। কারণ হচ্ছে কারেন্টের ক্ষেত্রে যে যোগগুলি করা হয় সেগুলি ভেক্টরের যে যোগের যে নিয়ম, সেই নিয়ম ফলো করে না। তাহলে আমি তোমাদের যে লেভেল, সেই লেভেলে বলতে পারি যে কারেন্ট হচ্ছে একটি স্কেলার রাশি। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ভেক্টরের যে যোগের নিয়ম সেটা হচ্ছে কারেন্ট ফলো করে না। মানে হচ্ছে ধরো এদিকে একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আর এদিকে একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে আমি স্কেলারের যে যোগের যে নিয়ম, সেই যোগের নিয়ম ফলো করা হচ্ছে এই কারেন্ট। তাহলে আমি টোটাল কারেন্ট কত পাবো? 5 অ্যাম্পিয়ার। ডিরেক্ট 2 + 3 5 অ্যাম্পিয়ার আমি পেয়ে যাব উত্তর। তাহলে আমি কি দেখছি? যে ভেক্টরের যে যোগের নিয়ম সেটা ফলো করছে না। মানে কি? ভেক্টরের যে যোগের যে নিয়ম সেটা আমরা পড়েছিলাম ক্লাস 11 এ। সূত্র কি ছিল? a² + b² + 2ab cos θ। মানে সেখানে একটা থিটা অ্যাঙ্গেল, সেটা আমাদের দেখতে হবে। সেটা আমি কি এখানে চেক করছি কত অ্যাঙ্গেল আছে এর মধ্যে, বা a² + b² + 2ab cos θ, সেই সূত্র কাজে লাগাচ্ছি না। তাহলে আমি ডাইরেক্ট দেখছি স্কেলারের যে যোগের নিয়ম, ডাইরেক্ট সেই স্কেলারের যোগের নিয়মে এটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমার কিন্তু কারেন্ট কিন্তু ভেক্টর রাশি না। তোমাদের লেভেলে এই কারেন্টটাকে স্কেলার রাশি বলা হবে, কিন্তু কারেন্ট স্কেলার রাশিও কিন্তু না। কারেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে টেনশন, যেটা তোমাদের এখন নেই, সেটা হায়ার ক্লাসে গিয়ে তোমরা পড়বে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে কারেন্ট স্কেলার না ভেক্টর, তাহলে তোমরা কিন্তু উত্তর দেবে কারেন্ট হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ কি? ভেক্টরের যে যোগের নিয়ম সেটা কিন্তু কারেন্ট ফলো করছে না। তাহলে তোমাদের লেভেলে কি বললাম? যে কারেন্ট হচ্ছে একটা
স্কেলার রাশি, কিন্তু তোমাদের যদি ধরো অপশনে আছে কারেন্ট টেনশন নাকি স্কেলার নাকি ভেক্টর, তখন কিন্তু তোমাদের উত্তর হবে কি টেনশন। ওকে, কিন্তু যদি টেনশন যদি অপশনে না থাকে, যদি স্কেলার আর ভেক্টর থাকে, তাহলে অ্যান্সার হবে স্কেলার। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা তাহলে একটা অঙ্ক করি। ধরো বলা আছে যে কোনো একটি তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্ট ধরো যাচ্ছে 3t² + 2t + 5। ধরো এই পরিমাণ কারেন্ট একটা কোন তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন বলা আছে কি t = 0 থেকে t = 2 সেকেন্ড এই সময়ের মধ্যে কি পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে। ওই তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান t = 0 to t = 2 সেকেন্ডের মধ্যে প্রবাহিত হচ্ছে, যেখানে কারেন্ট বলা আছে I = 3t² + 2t + 5। তাহলে আমি কি লিখব, কোন সূত্রে করব? I = dq dt। I = আমি কি পেলাম dq dt। তাহলে আমি কি লিখতে পারি, dq সমান লিখতে পারি I dt। তাহলে এবার মান বসিয়ে দাও, 3t² + 2t + 5 dt। কি বলেছে, t = 0 থেকে t = 2 সেকেন্ডের মধ্যে কি পরিমাণে তড়িৎ আধান ফ্লো করছে। তাহলে আমি ইন্টিগ্রেশন করব বোথ সাইডে। তাহলে t কত, t = এখানে 0 থেকে t = 2 সেকেন্ডে। তাহলে এখানে আমি কি পাবো, q = ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করলে এটা q = কত পাবো, এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে, 3 × t³/3 + 2t²/2 + 5 0 থেকে 2 লিমিট। তাহলে পাচ্ছি কত, t³ + t² + 5 এটা t 5t এটা পেলাম। তাহলে লিমিট বসাবো, এবার লিমিট বসাও, লিমিট বসালে কত পাবো, লিমিট বসালে দেখো পাবো 2³ মানে আমি কি বসাতে পারবো, একবারে 8 + t² মানে 4 + 5t মানে 10 মাইনাস, দেখো এটা আমি কত পাচ্ছি, দেখো সবগুলো 0 বসালে এটা 0 পেয়ে যাচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে কত, 18/22। তাহলে এত কুলম্ব আধান তাহলে ওই তারের যে ক্রস সেকশনটা বলছি তার মধ্যে দিয়ে ফ্লো করবে। ওকে, তাহলে 22 কুলম্ব আধান ফ্লো করবে। তাহলে এই হচ্ছে একটা সিম্পল ছোট একটি অঙ্ক। এবার আমরা করব ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স এবং বিভব পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য কি, মানে এদের মধ্যে ডিফারেন্স কি। তাহলে কি বললাম, ইএমএফ যাকে কি বলা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, আর কার মধ্যে, এবং টার্মিনাল ভোল্টেজ মানে বিভব পার্থক্য, এদের মধ্যে ডিফারেন্স কি, এদের মধ্যে পার্থক্য কি, এবার সেটা জানবো। সেটা জানার জন্য ধরো আমি একটা সার্কিট ধরলাম, সার্কিটে ধরো একটা বাল্ব আছে আর আছে এই ব্যাটারির এটা কি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালকে কি বলা যায়, উচ্চ বিভব, আর উচ্চ বিভবে আছে, আর নেগেটিভ টার্মিনালকে আমরা জানি কি নিম্ন বিভব। এই নিম্ন বিভব থেকে ইলেকট্রন ফ্লো করে উচ্চ বিভবের দিকে, আর উচ্চ বিভব থেকে তাহলে আমি ইলেকট্রন যেদিকে ফ্লো করছে ধরতেই পারি তার বিপরীত দিকে পজিটিভ আধান ফ্লো করছে, পজিটিভ চার্জ ফ্লো করছে। তাহলে আমি বলতে পারি কি, যতক্ষণ এই সার্কিটের মধ্য দিয়ে পজিটিভ আধান মানে ধনাত্মক আধান ফ্লো করতে থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এই বাল্বটি জ্বলবে। কারণ আধান যতক্ষণ ফ্লো করবে ততক্ষণ পর্যন্ত আমি সার্কিটে মানে কি বলছি কারেন্ট পাচ্ছি।
তার মানে কি এই বাল্বটি ততক্ষণ পর্যন্ত জ্বলবে। ক্লিয়ার? এবার দেখো তো, আমি যদি এটা ব্যাটারি ধরো, ব্যাটারির এই টার্মিনাল দুটি পরিবর্তে ধরলাম, এখানে দুটি প্লেট আছে। ওকে, এই প্লেটে কি পজিটিভ আধান আছে আর এই প্লেটে আছে নেগেটিভ আধান। তাহলে এই যে পজিটিভ আধান ফ্লো করছে, একটা সময় পর ফ্লো করতে করতে এই প্লেটের পজিটিভ আধান তো শেষ হয়ে যাবে, তাহলে এই প্লেটটা একটা সময় পর কি হবে, নিউট্রাল হয়ে যাবে। আর এই যে পজিটিভ আধানগুলো এই যে নেগেটিভ প্লেটে জমছে, নেগেটিভ প্লেটে যাচ্ছে, এখানে তাহলে নেগেটিভ আর পজিটিভ মিলে আবার তাহলে এই প্লেটটাও কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। তাহলে এই প্লেটও যদি নিউট্রাল হয়ে যায়, এটাও যদি নিউট্রাল হয়ে যায়, তাহলে কি আর কোনো কারেন্ট পাবো? তাহলে কোনো কারেন্ট পাবো না। তাহলে তখন কিন্তু বাল্বটি আর জ্বলবে না। মানে আমার সার্কিটে যা যা যুক্ত থাকবে, যে কোনো ইলেকট্রনিক যে ইকুইপমেন্ট আমি যুক্ত থাকবে, সেটা তাহলে কাজ করবে না। কিন্তু তা করলে তো হবে না, আমাকে এই যে ফ্লো, এই যে ধনাত্মক আধান বা এই যে কারেন্ট বলছি, তার ফ্লোটাকে বজায় রাখতে হবে। সেটা বজায় রাখার জন্যই আমি সার্কিটে যুক্ত করি কি কোনো তড়িৎ উৎস, বা এই যে আমি এখানে যুক্ত করেছি একটা ব্যাটারি। তাহলে এই ব্যাটারির কাজ হচ্ছে কি, এই যে আধানের যে ফ্লো, সেই ফ্লোটাকে বজায় রাখা। এই যে আধানটা ফ্লো করছে, সেই ফ্লোটাকে বজায় রাখাই হচ্ছে কোনো ব্যাটারি বা কোনো তড়িৎ উৎসের কাজ। ওকে, ঠিক যেরকম মানে সেটা কিভাবে হচ্ছে, ধরো আমি ধরো এরকম একটা পাত্র আছে, আর ধরো এই আর একটা পাত্র আছে। এই পাত্রে ধরো জল আছে, এই পাত্রে এই পর্যন্ত জল আছে, আর এই পাত্রে এই পর্যন্ত জল আছে। এবার যদি এটাকে আমি যুক্ত করে দিই, তাহলে কি হবে, একটা পাইপ দিয়ে যুক্ত করে দিই, তাহলে এই দিকে জলের হাইট বেশি, তাহলে জল ফ্লো করবে কোন দিকে, এই দিকে। তাহলে একটা সময় এই দিক থেকে জল আসবে এই দিকে, কারণ কি এইদিকে জলের হাইট বেশি, তাহলে জল এইদিকে ফ্লো করে এটাতে আসবে। ততক্ষণ পর্যন্ত এই পাইপ দিয়ে জলের প্রবাহ চলবে যতক্ষণ না পর্যন্ত এই যে পাত্র, মানে এই যে পাত্র দুটিতে জলের হাইট কি হবে, সেম হবে। তাহলে জলের হাইট একটা সময় পর দুটো ক্ষেত্রে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এই পাইপের মধ্য দিয়ে, এই নলটার মধ্য দিয়ে জলের প্রবাহ চলবে যতক্ষণ না পর্যন্ত এই দুটি পাত্রে জলের হাইট সমান হচ্ছে। কিন্তু এবার যদি আমাকে এই যে আগের যে জলের যে প্রবাহটা চলছিল, সেইটাকে যদি আমাকে বজায় রাখতে হয়, তার জন্য কি করতে হবে, তাহলে আমাকে একটা সার্কিটে যুক্ত করতে হবে একটা মোটর। যে মোটরটা কি করবে, এই যে জলের যে ফ্লো, মানে সেই যে আগে যে সিচুয়েশন, সেটাকে বজায় রাখবে। এই মোটরটা মানে একটা বাহ্যিক কিছু আমাকে একটা এই যে সিস্টেমটার সাথে কানেক্ট করতে হবে, তবেই যে এদের যে জলের যে উচ্চতা, কম বেশি যে জলের উচ্চতা, সেটা বজায় থাকবে। তার জন্য এই সি নলের মধ্য দিয়ে জলের যে ফ্লো, সেটা বজায় থাকবে। তার জন্য আমাকে কি করতে হচ্ছে, একটা মোটর যুক্ত করতে হচ্ছে, মানে বাহ্যিক ভাবে কিছু একটা উৎস যোগ করতে হচ্ছে। ঠিক এইখানে যে সিচুয়েশনটা, মানে এইরকম যে ব্যাপারটা এখানে আছে, মোটর যেরকম কাজ করছে, এখানে ব্যাটারিরও কাজ হচ্ছে সেই রকম। মানে ব্যাটারি কি করছে, এই যে আধান যাচ্ছে, এই আধানটা এখান থেকে যে বেরোচ্ছে, এই বেরিয়ে বেরিয়ে এখানে গিয়ে যখন এই পজিটিভ, ধরো একটা পজিটিভ আধান ফ্লো করছে, পজিটিভ আধান ধরো এই সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে গিয়ে কি পজিটিভ আধান শেষ হয়ে যাবে প্রবাহ? না, এই ব্যাটারির কাজ হচ্ছে কি পজিটিভ আধানকে এর মধ্য দিয়ে টেনে নিয়ে আসা, একে টেনে নিয়ে এসে আবার এদিকে নিয়ে আসবে। ব্যাটারির কাজ হচ্ছে কি পজিটিভ আধান যেটা ফ্লো করলো, এ কি করবে, এই পজিটিভ আধানকে টেনে এদিকে নিয়ে আসবে, দিয়ে আবার এদিকে ফ্লো হবে। যদিও আমি দেখতে পাচ্ছি এদিকে কি ব্যাটারি, এইদিকে পজিটিভ টার্মিনাল আছে, কিন্তু ব্যাটারির কাজ হচ্ছে, পজিটিভ টার্মিনাল আছে কিন্তু তাও ব্যাটারির কাজ হচ্ছে এই যে পজিটিভ চার্জ এখানে আসলো, সেটাকে টেনে এই প্লেট নিয়ে এসে আবার এইদিকে চার্জটাকে মুভ করানোই হচ্ছে ব্যাটারির কাজ। তাহলে আমি কি বলতে পারি, ব্যাটারি সেটা কি চার্জ তৈরি করছে? চার্জ তৈরি করছে না, ব্যাটারির কাজ হচ্ছে চার্জ সেটাকে মুভ করানো, সার্কিটের মধ্যে ব্যাটারিকে এই চার্জটাকে মুভ করানোই হচ্ছে ব্যাটারির কাজ। তার মানে ব্যাটারি করছে কি
পজিটিভ যে টার্মিনাল তাকে পজিটিভ টার্মিনাল হিসেবেই রাখছে, আর নেগেটিভ টার্মিনাল তাকে নেগেটিভ টার্মিনাল হিসেবেই রাখছে। মানে পজিটিভ টার্মিনাল আগে কি দেখলাম যে সেটা আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাচ্ছিল, আর নেগেটিভ টার্মিনাল সেটাও নিউট্রাল হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাটারি সেটা হতে দিচ্ছে না। ব্যাটারি পজিটিভ টার্মিনালকে পজিটিভ টার্মিনাল হিসেবেই রাখছে, নেগেটিভ টার্মিনালকে নেগেটিভ টার্মিনাল হিসেবেই রাখছে। শুধুমাত্র কি করছে, আধানকে টেনে ফ্লো করাচ্ছে, আধানের মুভমেন্ট করানোই হচ্ছে ব্যাটারির কাজ। কিন্তু এবার মাথায় প্রশ্ন আসছে যে সেটা ব্যাটারি কিভাবে করে। ব্যাটারি আমি এইদিকে তো পজিটিভ একটা প্লেট দেখতে পাচ্ছি, পজিটিভ টার্মিনাল দেখতে পাচ্ছি, তারপরেও পজিটিভ আধান এইদিকে আসছে কি করে, এবার হচ্ছে সেটাই প্রশ্ন, তাই তো? তাহলে ব্যাটারি সেটা আমরা কেমিস্ট্রি, এবার একটু কেমিস্ট্রি সেটা আমরা পড়েছিলাম, কেমিস্ট্রি ক্লাস 10 এগুলো পড়েছিলাম, কেমিস্ট্রির ব্যাপার স্যাপার সেগুলি। মানে ব্যাটারি মানে হচ্ছে কি, ব্যাটারিতে থাকে কি ক্যাথোড আর কি থাকে অ্যানোড থাকে। সেই ক্যাথোড আর অ্যানোড দুটি তড়িৎদ্বার থাকে, সেই তড়িৎদ্বার দুটিকে বসানো হয় কার মধ্যে, একটি ইলেকট্রোলাইটিক একটা সলিউশনের মধ্যে বসানো হয়, একটা সলিউশনের মধ্যে দুটি তড়িৎদ্বারকে বসানো হয়। এই একটা তড়িৎদ্বার আর এই একটা তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারকে একটা সলিউশনের মধ্যে বসানো হয়, ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে বসানো হয়। আর হচ্ছে কি এইখানে হচ্ছে বাইরে হচ্ছে সার্কিট। এখন আমরা কি জানি, এই যে তড়িৎদ্বার দুটি যে সলিউশনের ইলেকট্রোলাইটিক যে সলিউশনের মধ্যে ডোবানো আছে, তারপরে ডোবানোর পরে কি হবে, এই সলিউশনটা কি হবে আয়নে এবার ব্রেক হবে। ধরো CuSO4, এই সলিউশনটা ধরো CuSO4 নিলাম, তাহলে কি হবে, এটা ব্রেক হয়ে কি হবে, কি কি আয়ন দেবে, Cu2+ আর SO4 2- আয়ন দেবে। এই যে Cu2+ যে পজিটিভ আয়ন সেটা কোন তড়িৎদ্বারে যায়, সেটা যায় অ্যানোডে, আর SO4 2- নেগেটিভ যে আয়ন সেটা যায় ক্যাথোডে। তাহলে আস্তে আস্তে কি হবে, এর উপরে এটা ধরো অ্যানোড, এই অ্যানোডের উপরে জমা হতে থাকবে কি, এটা অ্যানোড, অ্যানোডের উপর পজিটিভ চার্জ জমা হবে, আর ক্যাথোডের উপরে জমা হবে কি নেগেটিভ চার্জ। দিয়ে এইভাবে জমতে জমতে একটা সময় আসবে যখন কি হবে, ইকুইলিব্রিয়াম তৈরি হবে, মানে এখানে আর নেগেটিভ চার্জ আর জমা হবে না, এখানে আর পজিটিভ চার্জ তারপরে আর জমা হবে না, মানে সেই অবস্থাটা ইকুইলিব্রিয়ামে চলে আসলো। এবার কি হচ্ছে, মানে এই যে এই অংশটা কোনটুকু, এই যে ব্যাটারি, যেটা ব্যাটারির চিহ্নকে আমরা এইভাবে আঁকি, ব্যাটারির চিহ্ন এইভাবে দিই, এই যে এই ব্যাটারি, এইটা হচ্ছে এই অংশটা, ওকে। আর এই যে এটা হচ্ছে বাইরের সার্কিট, এইটা মানে এখানে রেজিস্ট্যান্সের জায়গায় আমার কি ছিল, এখানে একটা লাইট ছিল, ওকে। এবার কি বলেছিলাম, এই যে পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ ফ্লো হচ্ছিল, কোথা থেকে, পজিটিভ টার্মিনাল থেকে একটা পজিটিভ চার্জ যাচ্ছিল, এই পজিটিভ চার্জ এইদিকে যাচ্ছে। এবার ব্যাটারি কি করবে, এখানে আছে কি ক্যাথোড, কিন্তু ব্যাটারি কি করবে, এই পজিটিভ যে চার্জটা যাচ্ছে সে কি করবে, একে আবার এই দিকে মুভ করাবে, ওকে। এই পজিটিভ চার্জকে পাঠাবে আবার এই ডিরেকশনে। সেটা কিভাবে হয়, ব্যাটারির মধ্যে কি চলে, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া চলে। রাসায়নিক প্রক্রিয়া চলার জন্য কি হয়, এই যে ব্যাটারি কি করে, এই পজিটিভ চার্জকে দেখো ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, এই ক্ষেত্রে এই ব্যাটারির মধ্যে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে, তড়িৎ ক্ষেত্র কাজ করে কোন দিক থেকে কোন দিকে, আমরা কি জানি বলরেখা তৈরি হয় পজিটিভ থেকে আর শেষ হয় কোথায়, নেগেটিভ দিকে শেষ হয়, তাই তো? তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে, এই দিকে। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, নরমালি আমি কি জানি, কোন পজিটিভ যে চার্জ, পজিটিভ চার্জ যায় কোন দিকে, তড়িৎ ক্ষেত্রের যে ডিরেকশন সেই দিকে, পজিটিভ চার্জের অ্যাকচুয়ালি ডিরেকশন হচ্ছে কোন দিকে, এই দিকে। কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি, এই যে ব্যাটারি পজিটিভ চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। কি দেখতে পাচ্ছি, তড়িৎ ক্ষেত্র এখানে ডিরেকশন কোন দিকে, ব্যাটারির ক্ষেত্রে এই দিক থেকে এইদিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয় তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন, মানে এই দিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। কিন্তু ব্যাটারি করছে কি, এই পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বিপরীত দিকে নিয়ে যাওয়ার জন্য একটা কি করতে হচ্ছে, ভিতরে একটা কি হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে। সেই ওয়ার্ক ডানটায় এই যে পজিটিভ চার্জের মধ্যে সঞ্চিত হচ্ছে কি হিসাবে সঞ্চিত হয়, একটা শক্তি হিসাবে সঞ্চিত হয়। সেই শক্তি কি করবে,
এই চার্জকে আবার এই সার্কিটে ঘোরাতে সাহায্য করছে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, রাসায়নিক শক্তি কনভার্ট হচ্ছে কি তড়িৎ শক্তিতে, যার জন্য এই চার্জটা আবার এই বাইরের সার্কিটে ঘুরছে, দিয়ে আবার এই আসছে, এভাবে ঘুরতে থাকছে। ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে সার্কিটের মধ্যে চার্জের প্রবাহটা যেটা বজায় থাকছে, মানে এখানে যেরকম দেখছিলাম জলের প্রবাহ বজায় ছিল, এই মোটর যে কাজ করছিল, এখানে ব্যাটারি মানে তড়িৎ উৎস সে একই কাজ করছে। ব্যাটারির যে মেকানিজম তার মাধ্যমে এই চার্জটাকে এই সার্কিটের মধ্যে ঘোরাতে থাকছে। কিভাবে করছে, এর ভিতরে যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা তৈরি করছে শক্তি, সেই শক্তির জন্য এই চার্জটা সার্কিটে ঘুরতে থাকছে। তাহলে ব্যাটারির কাজ কি সেটা বুঝতে পারলাম। এবার তাহলে বলি কি ইএমএফ বা তড়িৎচালক বল সেটা কি, তাহলে সেটার সংজ্ঞা কি পাচ্ছি, দেখো আমি যদি বলি পজিটিভ চার্জকে একটি তড়িৎ উৎস, এই যে তড়িৎ উৎস মানে এই যে ব্যাটারিটা, এই তড়িৎ উৎস একটি একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণে ওয়ার্ক ডান করছে সেটাই হচ্ছে তড়িৎচালক বল। দেখো তড়িৎচালক বল নাম শুনে কি মনে হচ্ছে, এটা একটা বল, কিন্তু এটা কিন্তু একটা বল না, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা ওয়ার্ক ডান, এটা হচ্ছে একটা এনার্জি। ওকে, তাহলে সংজ্ঞাটা আরেকবার কি বললাম শোনো, বলছে কি একটা তড়িৎ উৎস, এই যে তড়িৎ উৎসটা কি করছে, একটি একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে, এই যে নিম্ন বিভব থেকে এই চার্জটাকে নিয়ে গেল কোথায়, উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণে ওয়ার্ক ডান করতে হচ্ছে তাকেই বলা হবে কি তড়িৎচালক বল। তাহলে আমি কি ইএমএফ তড়িৎচালক বল ইকুয়াল টু, তাহলে আমি কি পাচ্ছি ওয়ার্ক ডান মানে কার্য বাই কি পাচ্ছি, কার্য বাই একক ধনাত্মক আধান মানে চার্জ মানে আধান, তাহলে জুল, কাজের একক কি জুল, আধান কুলম, জুল পার কুলম পেয়ে যাচ্ছি, যেটাকে বলা হয় কি ভোল্ট। তাহলে ইএমএফ তড়িৎচালক বলের যে ইউনিট কি পাচ্ছি ভোল্ট মানে জুল পার কুলম। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আর একবার বলছি, এখানে আমি একটা ব্যাটারি আছে সার্কিটে, এখানে একটা রেজিস্ট্যান্স বা বাল্ব যুক্ত আছে। তাহলে ব্যাটারির কাজ হচ্ছে কি, এই যে ব্যাটারির কাজ, এটা এই দিকে ডিরেকশন, ব্যাটারির কাজ হচ্ছে এই যে পজিটিভ আধান, ব্যাটারির এই পজিটিভ টার্মিনাল থেকে একটা পজিটিভ আধান বেরোচ্ছে, পজিটিভ আধান বেরিয়ে এই যাচ্ছে, যেতে 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 এখানে আমি এসে কি দেখছি নেগেটিভ টার্মিনাল আছে, কিন্তু ব্যাটারির কাজ হচ্ছে এই পজিটিভ চার্জটাকে আবার টেনে এইদিকে নিয়ে আসা। পজিটিভ চার্জটা এই যে যাচ্ছে, তাহলে ব্যাটারি হচ্ছে কি তার যে রাসায়নিক প্রক্রিয়া, ব্যাটারির যে মেকানিজম তার মাধ্যমে এই যে পজিটিভ চার্জটাকে নিয়ে আসলো এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তাহলে এই আনতে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে যেতে হচ্ছে, তার জন্য একটা কি ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডানটাই এই যে পজিটিভ চার্জটার মধ্যে কি হচ্ছে একটা শক্তি তৈরি করছে, যেটা হচ্ছে কি যে এই যে এর মধ্যে যে রাসায়নিক শক্তি সেটা কনভার্ট হচ্ছে কোন শক্তিতে, তড়িৎ শক্তিতে। সেই তড়িৎ শক্তির প্রভাবে এই যে চার্জটা আবার কি করছে এই সার্কিটে মুভ করছে। তাহলে আমি এখানে কি দেখলাম, রাসায়নিক শক্তি কনভার্ট হলো কোন শক্তিতে, তড়িৎ শক্তিতে। এই পর্যন্ত ক্লিয়ার। তার এখান থেকে তাহলে আমি কি পেলাম, ইএমএফ তড়িৎচালক বল, তার সংজ্ঞা কি পেলাম, যে একটি তড়িৎ উৎস একটি একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে যে পরিমাণে কার্য করতে হচ্ছে তাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের আমি একক কি পেয়ে গেলাম, কার্য বাই আধান, জুল বাই কুলম মানে পেয়ে যাচ্ছি জুল পার কুলম, যেটাকে বলা হচ্ছে কি ভোল্ট, যেটাকে বলা হচ্ছে কি ভোল্ট। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। বা তড়িৎচালক বলের এভাবেও সংজ্ঞা দেওয়া যেতে পারে, এই যে ব্যাটারি, তার এই যে ব্যাটারি যেটা আমি বলছি যে তড়িৎ উৎস, তার মধ্যে দুটো তড়িৎদ্বার আছে, সেই তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য কোন অবস্থায়, যখন এই বর্তনীটা যখন বহির্বর্তনীতে যখন কোনো কারেন্ট পাঠাচ্ছে না, মানে হচ্ছে কি বহির্বর্তনী যখন ছিন্ন থাকছে মানে কাটা থাকছে,
তাহলে আমি সংজ্ঞাটা একবার বলি, কি বললাম, যে বহির্বর্তনীতে, এই বহির্বর্তনীতে, বাইরের এই বর্তনীতে যখন উৎস কোনো রকম কারেন্ট পাঠাচ্ছে না, মানে বহির্বর্তনী যখন কাটা থাকছে, মানে হচ্ছে ধরো এখানে একটা সুইচ দিয়ে দিলাম, বহির্বর্তনী যখন এবার কাটা আছে, যখন ছিন্ন থাকছে, তখন বর্তনী যখন কাটা থাকছে, সেই অবস্থায় এই যে ব্যাটারির মধ্যে যে তড়িৎদ্বার দুটি আছে, সেই তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য, তাকেই বলা হয় কি ব্যাটারিটির তড়িৎ চালক বল। ওকে, তাহলে কি বললাম, বহির্বর্তনীতে যখন তড়িৎ উৎস কোনো কারেন্ট পাঠাচ্ছে না, মানে বহির্বর্তনী যখন ছিন্ন থাকছে বা কাটা থাকছে, সেই অবস্থায় এই ব্যাটারির দুই তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, তাকেই বলা হচ্ছে তড়িৎ চালক বল। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে তাহলে তড়িৎ চালক বল গেল। এবার দেখবে তোমরা যখন দোকান থেকে ব্যাটারি কিনে নিয়ে আসো, ব্যাটারির গায়ে লেখা থাকে 12 ভোল্ট বলো বা 1.5 ভোল্ট এরকম লেখা থাকে। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ চালক বল, ওই ব্যাটারির ইএমএফ যেটা, সেটা লেখা থাকে। দোকান থেকে একটা ব্যাটারি নিয়ে আসলে, সেটা হচ্ছে ধরো 12 ভোল্টের ব্যাটারি নিয়ে আসলে, ওকে। এবার এই ব্যাটারিটাকে, মানে এটা হচ্ছে কি এর ইএমএফ, ব্যাটারিটা, এটাই হচ্ছে তড়িৎ চালক বল, ব্যাটারিটার গায়ে যেটা লেখা আছে। এখন এই ব্যাটারিটাকে যখন বাড়িতে এনে তুমি কোন একটা সার্কিটে যোগ করবে, এই ধরো একটা বাল্ব আছে, এবার সার্কিটে যোগ করবে, তখন কিন্তু এই বহির্বর্তনীতে এই যে টোটাল যে 12 ভোল্ট, সেই মানটা কিন্তু পাবে না, কম পাবে। এটা ধরো ব্যাটারির গায়ে ইএমএফ লেখা আছে তড়িৎ চালক বল 12 ভোল্ট, কিন্তু বহির্বর্তনীতে যখন তুমি ধরো এর অ্যাক্রসে যখন তুমি মেজার করবে, ভোল্টমিটার দিয়ে যখন মেজার করবে, তখন দেখবে বহির্বর্তনীতে এই ভোল্টের মানটা কমে গেছে, এই বিভবের মানটা বহির্বর্তনীতে কম। তাহলে এর অ্যাক্রসে যে এর অ্যাক্রসে যে বিভব প্রভেদ হয়তো পেলে 9 ভোল্ট পেলে বহির্বর্তনীতে, ওকে। তাহলে এর অ্যাক্রসে যে বিভব প্রভেদ, বহির্বর্তনী যে বিভবটা পাচ্ছি, তাকে বলা হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ। তাহলে বুঝতে পেরেছো কি, এই যে ব্যাটারির যে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য, তাকে কি বলছি তড়িৎ চালক বল, আর বহির্বর্তনীতে যে বিভবটা পাচ্ছি, যেটা হচ্ছে কি তড়িৎ চালক বলের থেকে কম হচ্ছে, তাকেই বলা হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ বা বিভব পার্থক্য। ওকে, তাহলে এবার আমাকে জানতে হবে যে বহির্বর্তনীতে আমি এই যে তড়িৎ চালক বল যেটা লেখা আছে, সেটা কেন পাচ্ছি না? লেখা আছে 12 ভোল্ট, কিন্তু বাইরে পাচ্ছি 9 ভোল্ট, সেটা কেন হচ্ছে? মানে কিছু পরিমাণে বিভব, তার মানে আমি কি হচ্ছে দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কেন নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে দেখো, এই যে চার্জটা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখো তো এর যে সলিউশন বলো বা এর মধ্যে বা এই যে প্লেটগুলি আছে, তাতে আয়ন আছে বা সলিউশনের মধ্যে বিভিন্ন মলিকিউল আছে। তাহলে এই চার্জটা কি বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে না? তাহলে ভিতরে ব্যাটারির অভ্যন্তরে একটা কি দেখছি, একটা অলরেডি বাধা আছে, যাকে বলা হয় কি অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই যে চার্জটা যখন যাচ্ছে, তখন এই চার্জটা এর ভিতরে যে মলিকিউল আয়ন বলো, তার জন্য চার্জের যে যাচ্ছে, তারপরে একটা বাধা পাচ্ছে। তাহলে ভিতরে ব্যাটারির মধ্যে একটা অলরেডি অভ্যন্তরীণ রোধ, মানে হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, মানে ভিতরে একটা অলরেডি বাধা বসে আছে, যার জন্য ব্যাটারির গায়ে যতই 12 ভোল্ট লেখা থাকুক, বাইরে আমি সেই ভোল্টটা পাচ্ছি না। কার জন্য? এর মধ্যে ব্যাটারির মধ্যে অলরেডি একটা কি আছে, অলরেডি একটা বাধা আছে, যাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে তখন আমি সার্কিটটাকে কিভাবে আঁকবো? এইটা হচ্ছে বহির্বর্তনীর যে রোধ, আর এইটা হচ্ছে ধরো ব্যাটারি, কিন্তু ব্যাটারির যে রেজিস্ট্যান্সটাকে আমি এইভাবে আঁকি, ওকে, যেটাকে ডিনোট করা হয় স্মল আর দিয়ে, আর বহির্বর্তনীর যে রোধ সেটাকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি ধরো এইটা ধরো এবারে ব্যাটারিটা আঁকলাম। তাহলে ব্যাটারির মধ্যে থাকছে কি একটা রেজিস্ট্যান্স থাকছে, যেটাকে আমার এইভাবে আঁকা হয়। ব্যাটারির মধ্যে যে এর ভিতরের যে বাধা, সেটাকে বোঝানোর জন্য এর বাইরে একটা রেজিস্ট্যান্স চিহ্ন দিয়ে, স্মল আর চিহ্ন দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার?
যে আমি যে তড়িৎচালক বল লেখা আছে সেটা পাচ্ছি না কেন, ব্যাটারির মধ্যে অলরেডি একটা বাধা আছে যাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যার জন্য আমি বহির্বর্তনীতে যে ভোল্ট তার মানটা কম পাচ্ছি। তাহলে এই যে ব্যাটারির যে বিভব, দুই যে তড়িৎদ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল, আর বহির্বর্তনীতে যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ বা বিভব পার্থক্য। আর ব্যাটারির মধ্যে যে বাধা যে রোধ তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ওকে, এবারে আমরা পড়বো তড়িৎ উৎসের শ্রেণী বিভাগ, যেটা আমরা খুব বেশি ডিটেলসে পড়বো না, এখান থেকে তোমাদের কিছু শর্ট কোশ্চেন আসে। তো তড়িৎ উৎসের শ্রেণী বিভাগ মূলত দুই রকমের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যেসব তড়িৎ উৎসের মধ্যে সচল অংশ থাকে না, একটা হচ্ছে সেরকম, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে যাদের মধ্যে সচল অংশ থাকে। ওকে, তাহলে হচ্ছে কি তড়িৎ উৎসের শ্রেণী বিভাগ। যাদের মধ্যে সচল অংশ থাকে না তাদের বলা হয় কি তড়িৎ কোষ, তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। এদের মধ্যে কি বললাম, এদের মধ্যে সচল অংশ থাকে না। আর যাদের মধ্যে সচল অংশ থাকে, সচল অংশ থাকে তাদের বলা হয় কি ডায়নামো। এবার এই যে তড়িৎ কোষ সেটা বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে কি রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ মানে এগুলি তোমাদের এক্সাম্পল গুলো জানতে হবে। ওকে, রাসায়নিক কোষ, তারপরে যদি বলো সৌর কোষ, তারপরে আলোক কোষ ইত্যাদি। হয়তো তোমাদের বলে দিল যে সৌর কোষ সেটা কি ধরনের কোষ, ডায়নামো নাকি তড়িৎ কোষ, তাহলে এটা কি হবে তড়িৎ কোষ। এগুলো থেকে শর্ট কোশ্চেন জানতে হবে। রাসায়নিক কোষ, সৌর কোষ, আলোক কোষ ইত্যাদি। এই যে তোমাদের আছে শুধুমাত্র রাসায়নিক কোষ, এই রাসায়নিক কোষ সেটার আবার দু রকমের ভাগ আছে। একটা হচ্ছে কি প্রাথমিক কোষ প্রাইমারি সেল, আর একটা হচ্ছে গৌণ কোষ বা যেটাকে বলা হয় সেকেন্ডারি সেল। তাহলে এটা কি বললাম, রাসায়নিক কোষের ভাগ কি বললাম, প্রাথমিক কোষ আর এটা হচ্ছে কি গৌণ কোষ। প্রাথমিক কোষ আর গৌণ কোষ। প্রাথমিক কোষ সেটার ক্ষেত্রে এক্সাম্পল মানে সেটাতে কি হয়, প্রাথমিক কোষে রাসায়নিক কোষ মানে বুঝতে পারছো রাসায়নিক শক্তি কি হবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর এই প্রাথমিক কোষের ক্ষেত্রে কি হয়, প্রাথমিক কোষের ক্ষেত্রে যে কোষের মধ্যে যে উপাদানগুলি থাকে সেগুলি কন্টিনিউ তড়িৎ প্রবাহ হতে হতে একটা সময় সেগুলি গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে তারপরে সেটাকে রিইউজ করা যায় না, সেটা হচ্ছে প্রাথমিক কোষ। আর গৌণ কোষের ক্ষেত্রে কি হয়, সেটা বাহ্যিক উৎসের সাহায্যে সেখানে কি করা হয়, সেটাকে আবার চার্জ করা যায়, দিয়ে আবার সেটাকে কাজে লাগানো যায়। তাহলে আমি কি দেখলাম, রাসায়নিক কোষ মানে কি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর তার দুটো ভাগ কি পেলাম, কি প্রাথমিক কোষ আর একটা হচ্ছে কি গৌণ কোষ। প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলের ক্ষেত্রে কি হয়, উপাদানগুলি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যার জন্য সেটাকে রিইউজ করা যায় না। কিন্তু গৌণ কোষের ক্ষেত্রে বাহ্যিক শক্তির সাহায্যে আবার এটাকে কি করা যায়, এটা আবার কি চার্জ করা যায়, যার ফলে এটাকে আমি রিইউজ করতে পারি। প্রাথমিক কোষের মধ্যে উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ বা ড্যানিয়েল কোষ, ল্যাকল্যান্স কোষ, নির্জল বা শুষ্ক কোষ, এইসব কোষগুলি উদাহরণ হচ্ছে প্রাথমিক কোষের মধ্যে। আর গৌণ কোষের মধ্যে আছে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, ক্ষারীয় সঞ্চয়ক কোষ ইত্যাদি। ওকে, তাহলে এর উদাহরণগুলো মনে রাখবে। কি বললাম, ড্যানিয়েল কোষ, ল্যাকল্যান্স, এইগুলি থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে। ওকে, এই কোষগুলির নাম মনে রাখবে, নির্জল বা শুষ্ক কোষ, ভোল্টীয় কোষ ইত্যাদি। এটা হচ্ছে প্রাথমিক কোষের মধ্যে। আর গৌণ কোষের মধ্যে কি বললাম, লেড অ্যাসিড সঞ্চয়ক, লেড অ্যাসিড সঞ্চয়ক। আর কি বললাম, ক্ষারীয় সঞ্চয়ক।
ইত্যাদি। ওকে, তাহলে এর এক্সাম্পল গুলো মনে রাখবে, এগুলি ডিটেলসে অত তোমাদের আসে না, কেমিস্ট্রির ব্যাপার। ওকে, তাহলে এই হচ্ছে আজকের আমাদের পড়া। মানে আজকে তাহলে আমরা কি কি পড়লাম, যে প্রথমে পড়লাম কি কারেন্ট, কি কারেন্টের সংজ্ঞা সেটা পড়লাম, তারপরে একটা অঙ্ক করলাম, তারপরে আমরা জানলাম কি ইএমএফ তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স এবং যে টার্মিনাল ভোল্টেজ তাদের মধ্যে পার্থক্য ডিফারেন্স কি সেটা বুঝলাম। তারপরে আসলাম কি ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ যে রোধ সেটা কি সেটা বুঝলাম। এরপরে আসলাম তড়িৎ উৎসের শ্রেণী বিভাগ, যার মধ্যে আমি দুটো ভাগ পেলাম, এটার মধ্যে সচল অংশ থাকে না, এটার মধ্যে ডায়নার মধ্যে সচল অংশ থাকে। আর এর মধ্যে রাসায়নিক কোষের দুটি ভাগ পেলাম, প্রাথমিক কোষ আর গৌণ কোষ। তারপরে প্রাথমিক কোষের কিছু এক্সাম্পল, তারপরে গৌণ কোষের কিছু এক্সাম্পল। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।